আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু বর্ণপয়। আমি তোমাদের আজমাল ভাইয়া। তোমাদের জন্য আজকে ফিজিক্সের গতি চ্যাপ্টারটা নিয়ে এসেছি। তো গতি চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। বর্তমানে ফিজিক্সে তোমার যদি ফিজিক্সের যেই চ্যাপ্টারে পড়তে যাও অবশ্যই গতি চ্যাপ্টারটা লাগবে। বা তুমি ইন্টারমিডিয়েট যখন যাবা, ইন্টারমিডিয়েটের প্রথম চ্যাপ্টারে দেখবা গতি। তো গতি জিনিসটা কি? গতি হচ্ছে মোশন বা একটা বস্তু। ধরো একটা বস্তুকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইলাম, সে কি করবে? সময়ের সাথে একটা দূরত্ব অতিক্রম করছে বা একটা সরণ অতিক্রম করছে, এটাকে বলতে হবে গতি। আচ্ছা, যাই হোক, আমাদের শরীরে যেরকম হার্ট আছে সেরকম ফিজিক্সের হার্ট হচ্ছে গতি। আচ্ছা, চলো গতির টপিকগুলি দেখো। স্থিতি গতি, স্থিতি ও গতি, প্রসঙ্গ কাঠামো বা বিন্দু, যেকোনো একটা বলে। অনেক সময় প্রসঙ্গ কাঠামো বলে, অনেক সময় প্রসঙ্গ বিন্দু বলে। আপেক্ষিক গতি কি? গতির প্রকারভেদ, রাশি, দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, গতির সমীকরণ, পরন্ত বস্তুর সূত্র। চলো স্থিতি ও গতি এই জিনিসটা শিখি। স্থিতি কি? স্থিতি কি? স্থিতি সময়ের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে। পরিবর্তন না হলে ওই বস্তুকে স্থিতিশীল বস্তু বলে। স্থিতিশীল বস্তু বলে। আর এই অবস্থার পরিবর্তন অবস্থানের পরিবর্তন না ঘটাকে স্থিতি বলে। দেখো, সময়ের সাথে মানে কি ভাইয়া? সময় অতিক্রম হবে, সময় যাবে, সময় রানিং থাকবে। পরিপার্শ্বের সাপেক্ষে, পরিপার্শ্ব জিনিসটা কি? পরিপার্শ্ব মানে হচ্ছে চারিপাশ। পরিপার্শ্ব মানে চারিপাশ, মানে আশপাশের যত জিনিসপত্র আছে ওইসব আশপাশের সব জিনিসপত্র সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে, মানে একটা বস্তু একটা স্থানে ছিল, এই বস্তুটা সেই স্থানেই আছে, তার অবস্থানে কোনো পরিবর্তন ঘটে নাই, না হলে ওই বস্তুকে স্থিতিশীল বস্তু বলে। ওই বস্তুকে কি বলে? স্থির বস্তু বা স্থিতিশীল বস্তু বলে। আর ওই অবস্থানের পরিবর্তন না ঘটাকে স্থিতি বলে। মানে যে ঘটনাটা, ওই ঘটনাটাকে আমি বলবো স্থিতি। আর যে বস্তুটা আছে, বস্তুটাকে বলবো আমি কি? স্থিতিশীল বস্তু বা স্থির বস্তু। ধরো ধরো তুমি এখানে তুমি দাঁড়ায় আছো একটা রাস্তার ভিতরে, রাস্তার পাশে ধরো একটা গাছ, ঠিক আছে? ধরো রাস্তার পাশে একটা গাছ, ধরো তুমি এখানে দাঁড়ায় আছো। হ্যাঁ, তুমি এখানেই দাঁড়ায় আছো, আর গাছটাও কি এখানে। গাছটা কি তার অবস্থার কোনো পরিবর্তন করতেছে? না, অবস্থার কোনো পরিবর্তন করছে না। গাছটা যেখানে আছে সেখানেই আছে, তাই গাছটাকে আমি বলবো কি? স্থিতিশীল বস্তু বা স্থির বস্তু। ঠিক আছে? আর যদি আমি গতিতে যাই, গতি গতি কি হবে ভাইয়া? গতি হবে স্থিতির উল্টা। মানে সময়ের সাথে পরিপাশের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে জায়গা হবে কি? হলে। পরিবর্তন হলে ওই বস্তুকে গতিশীল বস্তু বা গতিশীল বস্তু বলা আছে, গতিশীল বস্তু বলে। আর ওই অবস্থানের পরিবর্তন ঘটাকে গতি বলে। ঠিক আছে, তাহলে লিখি। সময়ের সাথে
পরিপার্শ্বের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাকে সময়ের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে কোনো বস্তু অবস্থানের পরিবর্তন ঘটলে ওই বস্তুকে গতিশীল বস্তু আর এই অবস্থানের পরিবর্তন ঘটাকে গতি বলে। অবস্থানের পরিবর্তন ঘটাকে গতি বলে। এবার খেয়াল করো, দেখো প্রথমে কি গাছটা কি স্থির ছিল, স্থির বস্তু। এখন গাছটা ধরো স্থির, গাছটা তো আর নড়বে না। ধরো গাছের সাথে আমি গাছের পাশে ধরো একটা গাড়ি আছে, ঠিক আছে, ধরো একটা গাড়ি, এখন তুমি দেখতেছো যে প্রথম সেকেন্ডে যখন তুমি টাইমার স্টার্ট করছো, ধরো তুমি ঘড়ি নিছো, ঘড়ি নিয়ে টাইমার স্টার্ট করছো, তখন দেখলা যে গাড়িটা এখানে। ধরো যে 2 সেকেন্ড পরে দেখবা যে গাড়িটা কোথায় হবে, একটু সামনে আসবে। ধরো গাড়িটা এখানে আসলো, ধরো গাড়িটা এখান থেকে এখানে আসলো, তাহলে গাড়িটা কি একটা দূরত্ব অতিক্রম করছে না? সে এই বিন্দুতে ছিল, সে আসছে কোথায়? বি বিন্দুতে আসছে, এই বিন্দু থেকে সে বি বিন্দুতে গেছে, তাহলে এখানে যেতে তার সময় লাগছে কতক্ষণ? 2 সেকেন্ড। তাহলে সময়ের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে, মানে তোমার সাপেক্ষে এবং তোমার আশেপাশে যত জিনিসপত্র আছে এগুলো হচ্ছে তোমার পরিপার্শ্বের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাকে কি বলে? অবস্থানের পরিবর্তন ঘটাকে কি বলে? গতি বলে। ঠিক আছে, আর যেই বস্তুটার অবস্থান ঘটতেছে ওই বস্তুটাকে বলা হচ্ছে কি গতিশীল বস্তু। আশা করি সবাই বুঝতে পারছো। চলো এবার আমরা প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু কাকে বলে সেটা শিখি। প্রসঙ্গ কাঠামো, তো এখন আসছি, চলো প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু কি সেটা শিখি। প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু কি ভাইয়া? যে দৃঢ় বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তু গতিশীল নাকি স্থির বা তার অবস্থার পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না সেটা আমি পর্যবেক্ষণ করব, ওই বস্তুটাকে আমি বলবো কি প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোন বস্তুর অবস্থান গতি স্থিতি পর্যবেক্ষণ করা হয় সেই দৃঢ় বস্তুকে প্রসঙ্গ কাঠামো বলে। দেখো
যে দৃঢ় বস্তুর সাপেক্ষে, মানে বস্তুটা অবশ্যই কি হতে হবে, দৃঢ় হতে হবে। দৃঢ় মানে কি, মানে স্থির হতে হবে। মানে ধরো তুমি এই জায়গায় ধরো রাস্তার পাশে একটা গাছ, ঠিক আছে, ধরো রাস্তার পাশে পাশে এই একটা গাছ আছে, আর এর পাশেই তুমি দাঁড়ায় আছো, দাঁড়ায় একটা জিনিস পর্যবেক্ষণ করতেছো যে একটা গাড়ি সে কি স্থির নাকি গতিশীল, এটা পর্যবেক্ষণ করতেছো, ঠিক আছে। ধরো তুমি দুইটা জিনিস স্থির নাকি গতিশীল এটা পর্যবেক্ষণ করতেছো, কিভাবে করতেছো, যে এই গাছটা তো স্থির, গাছটা তো স্থির, গাছের সাথে এটাকে কম্পেয়ার করতেছো যে এটা কি তার স্থান পরিবর্তন করতেছে নাকি করতেছে না, আগের জায়গায় আছে, গাছের থেকে সেম দূরত্বের ডিসটেন্সে আছে। যদি সেম ডিসটেন্সে থাকে তাহলে অবশ্যই সে তার অবস্থার পরিবর্তন করছে না, তাহলে সে কি হবে, স্থিতিশীল বস্তু হবে। আর যদি সে তার অবস্থার পরিবর্তন করে তাহলে সে কি হবে, গতিশীল বস্তু হবে। তাহলে এই যে গাছের সাপেক্ষে তুমি যে পর্যবেক্ষণটা করলা, এই গাছটাকে তাই বলা হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো। কিন্তু ভাইয়া একটা মজার জিনিস কি, এই জগতে প্রকৃত দৃঢ় বস্তু পাওয়া সম্ভব নয়। কেন, কেন সম্ভব নয়? কেন ভাই, আমি তো দেখতেছি আপনার বোর্ডটা স্থির, আপনি এভাবে দাঁড়ায় থাকলেন, আপনি স্থির। না ভাইয়া, আমরা পৃথিবীটা কি ঘূর্ণনশীল, তাহলে এই পৃথিবীর ভিতরে যা আছে সবকিছু কি ঘূর্ণনশীল না, কোনো কিছু কি স্থির আছে, না স্থির নাই। আবার আমাদের সৌরজগৎ পুরোটা কি একসাথে ঘুরতে ঘুরতে আগাচ্ছে না, একসাথে ঘুরতে ঘুরতে আগাচ্ছে, তাহলে তারাও কি গতিশীল। তাহলে এই জগতের ভিতর কি কোনো কিছু স্থির অবস্থা আছে? বিজ্ঞান তত্ত্ব অনুযায়ী কি একটা সবকিছু একটা নির্দিষ্ট একটা বিন্দুতে ছিল, তারপর সেটা ব্লাস্ট হয়ে চারিদিকে এখনো ছড়াচ্ছে, তাহলে সবকিছুর কি এখনো গতি আছে ভাই? তাই গতিশীল যদি থাকে সে কি প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো হতে পারবে? যার কিনা গতি আছে তাহলে সেই স্থির হবে না ভাই। স্থির যদি না হয় তাহলে সে দৃঢ় বস্তু হতে পারবে না, দৃঢ় বস্তু না হলে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু অসম্ভব। ঠিক আছে, তাহলে প্রসঙ্গ কাঠামো কি জিনিস আশা করি বুঝতে পারছো। আর প্রসঙ্গ কাঠামো যে আসলে পাওয়া সম্ভব নয় সেটা বুঝতে পারছো। আমরা যেটা করি, আমরা হচ্ছে আপেক্ষিক জিনিসটা পরিমাপ করি। আপেক্ষিক জিনিসটা কি, ধরো এই যে এখন আসলে আপেক্ষিক গতি, আপেক্ষিক গতি জিনিসটা কি, আপেক্ষিক গতির উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ভাবতেছি যে এইটা কি স্থির নাকি গতিশীল। কারণ সে কি আপেক্ষিক ভাবে সে কি আমাদের কাছে স্থির, কারণ সে তার জায়গা পরিবর্তন করতেছে না, কারণ তার সাথে সাথে আমরাও তার সাথে সাথে সেম বেগে জায়গা পরিবর্তন করতেছি, যার কারণে আমাদের কাছে মনে হচ্ছে কি গাছটা স্থির, কিন্তু আসলে তো গাছটা স্থির না, আমাদের সাথে সেও গতিশীল। ধরো একটা বাসের ভিতরে তুমি এবং তোমার ফ্রেন্ড দুইজন দুই সিটে বসে আছো, এখন তোমার সাপেক্ষে কি তোমার কি মনে হবে না তোমার ফ্রেন্ডটা কি স্থির, কিন্তু বাসটা ধরো 100 কিলোমিটার বেগে চলতেছে, তোমার ফ্রেন্ড কি মনে হবে স্থির। সেম ভাবে আমরা সবাইকে পৃথিবীর ভিতরে আছি, যার কারণে পৃথিবী যত স্পিডে ঘুরুক আমাদের কাছে মনে হবে যে আমার পাশে যে আছে, আমার সামনে যে আছে সবাই স্থির, কিন্তু আসলে সবাই গতিশীল। এটা হচ্ছে আপেক্ষিক জিনিস। ধরো একটা গাড়ি, একটা গাড়ি ধরো সে এদিকে যাচ্ছে, ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ড বেগে, মানে 5 মিটার পার সেকেন্ড বেগে সে এদিকে যাচ্ছে। ধরো আরেকটা গাড়ি তার সামনে সেম দিকেই যাচ্ছে বাট 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। একটা যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, আর একটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, একই দিকে যাচ্ছে। দেখো সে যে 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, আবার সেও কি 5 মিটার সেকেন্ড 5 মিটার পার সেকেন্ডেও যাচ্ছে, সাথে আরো বেশি 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, যার কারণে সে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। তাহলে তার সাপেক্ষে মানে এই গাড়িটার সাপেক্ষে কি মনে হবে এই গাড়িটা কত মিটার পার সেকেন্ডে যাচ্ছে, 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, কারণ সে তো অলরেডি 5 মিটার পার সেকেন্ডে গতিশীল। তাই সেও যদি 5 মিটার পার সেকেন্ড গতিশীল হতো তাহলে মনে হতো যে দুইজন একই সাথে যাচ্ছে।
আর দুইজন যেহেতু একই সাথে যাচ্ছে তাহলে মনে হবে যে তার সাপেক্ষে সেও স্থির, তার সাপেক্ষে সেও স্থির। কিন্তু একজন কি করতেছে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, আরেকজন 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। তো কি হচ্ছে, যে কিনা 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে আর যে 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, দুইজনই কিন্তু একজন আরেকজনের 5 কে নালিফাই করছে। এই বান্দা কি করতেছে, এই বান্দার 10 মিটার পার সেকেন্ডের ভিতরে 5 মিটার পার সেকেন্ডকে নালিফাই করে দিচ্ছে, যার কারণে সে তার মনে হবে যে সে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এবং সে একই বেগে, সে তো একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ডে, আর সে যেহেতু 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে তার 5 কি করবে, তার 5 কে খায় ফেলবে, আর বাকি থাকবে কত 5। তার কাছে মনে হবে যে ওই 5 মিটার পার সেকেন্ড নিয়ে এসে যাচ্ছে। আসলে বুঝতে পারছো এই বস্তুটা যেহেতু এই গাড়িটা 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, সে 10 মিটার পার সেকেন্ডে যাবে, আর তার কাছে মনে হবে যে যে এই গাড়িটা 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, বুঝছো? আর যদি মনে করো আমি যদি বলতাম যে এই গাড়িটাও 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তাহলে মনে হতো যে দুইটা গাড়ি, ওর কাছে মনে হতো যে ও স্থির আর ওর কাছে মনে হতো যে ও স্থির অবস্থায়। আসলে বুঝতে পারছি এটাকেই বলা হয় আপেক্ষিক গতি। আবার ধরো যদি কিনা জিনিসটা বিপরীত দিকে হতো, বিপরীত দিকে ধরো একজন এদিকে যাচ্ছে আর একজন এদিকে আসতেছে, ধরো এই জায়গায় একটা বল, এখানে একটা বল এদিকে যাচ্ছে আর একটা বল এদিকে আসতেছে। ধরো ও যাচ্ছে 2 মিটার পার সেকেন্ডে আর ও আসতেছে 5 মিটার পার সেকেন্ডে। তাইলে দেখো তো দুইজনের কাছে কি সংঘর্ষ হওয়ার সময়টা কি কমে আসবে না? কারণ দুইজনের বিপরীত দিকে সে বেগে আসতেছে, তাহলে তাদের কি সংঘর্ষের টাইমটা কি কম হবে? তাইলে তারা দুইজনের কাছে কি মনে হবে, তার কাছে মনে হবে যে এই বস্তুটা 5 মিটার পার সেকেন্ড, সাথে আবার সে যেহেতু ওইদিকে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, মানে ওর দিকেই আবার যাচ্ছে, ও তো আসতেছে কাছে, ও যাইতেছে ওর কাছে, তাহলে ওর কাছে কি মনে হবে, এই বস্তুটা 5 আর 2 যোগ করলে কত হবে 7 মিটার পার সেকেন্ড বেগে এদিকে আসতেছে, আর ওর মনে হবে সেম ভাবে এই বস্তুটা 7 মিটার পার সেকেন্ডে এদিকে আসতেছে। আশা করি বুঝতে পারছো। চলো এবার কি গতির প্রকার দেখি। ভাইয়া গতি কিন্তু অনেক রকম আছে, গতির প্রকার অনেক রকম। চলো তো চলো দেখে নিই গতির প্রকারভেদ। তো দেখো কত রকমের গতি আছে। গতি দেখো রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি। দেখো এটা ইজিপিজি আছে, সব একবারে লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো রৈখিক গতি, কোনো বস্তু যদি একটি সরলরেখা বরাবর গতিশীল হয়, অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সরলরেখার উপর সীমাবদ্ধ থাকে তাহলে তার গতিকে রৈখিক গতি বলে। কিভাবে? ধরো কোনো বস্তু, ধরো একটা বিন্দু, এটা আমার একটা বিন্দু, এটা হচ্ছে আমার একটা সরল রেখা। ধরো যে বিন্দুটা সরল রেখার এই মাথায় যাচ্ছে একবার, আর এই মাথা থেকে আবার এই মাথায় আসতেছে, ঠিক আছে? মানে এর গতিটা কি একটা সরল রেখার উপর ডিপেন্ড করতেছে, মানে একটা সরল রেখার উপরেই প্রতিস্থাপিত, এর বাইরে যাচ্ছে না। ওইরকম গতিগুলোকে আমরা বলবো কি রৈখিক গতি। যেরকম ট্রেন কি সোজা লাইনে চলে, তাহলে ট্রেনের গতি কি হবে? সরল রৈখিক গতি হবে। তারপর দেখো ঘূর্ণন গতি, যদি কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা রেখা থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘোরে, তখন সে বস্তুর গতিকে ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতি বলে। জানি মাথা ঘুরাইতাছে এটা শুনে, চলো দেখি। ভাঙা ভাঙা বল। যদি কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা রেখা থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে, প্রথমে দেখো যদি কোনো বস্তু, হ্যাঁ ধরো এটা আমার একটা বস্তু, এটা আমার একটা বস্তু, এটা আমার বস্তু, যদি কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা রেখা থেকে, ধরো কোনো নির্দিষ্ট বিন্দু বা এই যে বিন্দুর উপর একটা আমি রেখা দিলাম, সমস্যা নাই, তাহলে এই রেখা বা এই বিন্দুকে কেন্দ্র করে সে একটা নির্দিষ্ট দূরত্ব মেইনটেইন করে সে ঘুরবে। মানে প্রত্যেকবারই তার দূরত্ব কত হবে? রেখাটার থেকে দূরত্ব হবে সবসময় r, আর তার যে প্রত্যেকটা কণা আছে প্রত্যেকটা কণাই r দূরত্ব মেইনটেইন করবে। আর দূরত্ব মেইনটেইন করে যখন সে একটা বৃত্তাকার পথে ঘুরবে তখন সেই গতিটাকে আমি বলবো কি ঘূর্ণন গতি। ধরো যেরকম ফ্যান, ধরো এটা ফ্যানের যে রডটা আছে, ওইটাকে আমি কি একটা রেখা ধরতে পারি, ওই রেখাটা ধরো, ওই রেখাটাকে কেন্দ্র করে প্রত্যেকটা পাখা কি এভাবে ঘুরতেছে না?
এই রেখাটাকে কেন্দ্র করে প্রত্যেকটা পাখা এভাবে ঘুরতেছে, তাইলে এই পাখাগুলোর প্রত্যেকটা কণা কি সেম দূরত্ব অতিক্রম করতেছে না, মানে সেম দূরত্ব এই রেখাটা থেকে একই দূরত্ব মেইনটেইন করে ঘুরতেছে না? তাহলে এই রকম গতিগুলোকে আমি কি বলবো? ঘূর্ণন গতি বলবো। যেরকম ফ্যানের গতি, আবার ধরো ঘড়ির কাঁটার যে গতিটা ওটাও কিন্তু ঘূর্ণন গতি, ওটা আবার পর্যায়বৃত্ত গতিতে পড়ে। এরপরে আসো দেখো চলন গতি। চলন গতি জিনিসটাকে একটু ভালো করে দেখো। কোনো বস্তু যদি এমন ভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই গতিকে চলন গতি বলে। মানে ধরো আমার কাছে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু রাখলাম, হ্যাঁ, আমি বস্তুটাকে ধাক্কা দিয়ে ধরো এখান থেকে এখানে আনলাম, ঠিক আছে? ধর তাহলে এই বিন্দুটা থেকে এই যে দেখো একেবারে শেষ প্রথম যে বিন্দু, এই প্রথম বিন্দু থেকে বস্তুটাকে সরানোর পরে প্রথম বিন্দুর দূরত্ব কি আর, ধরো আর না দিয়ে আমি ডি দিলাম, ধরো টি। তাহলে এইখান থেকে মানে বস্তুটা শেষ বিন্দু থেকে আবার শেষ বিন্দুর দূরত্ব কত হবে? ডি হবে। তাহলে তার প্রত্যেকটা কণা সবসময় সেম দূরত্ব অতিক্রম করতে হবে, মানে একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, যদি অবস্থানের পরিবর্তন না করে তাহলে কি তার গতি হবে না? তাহলে তার অবস্থানের পরিবর্তন হবে এবং তার ভিতরে যত কণা আছে সব কয়টা কণা সেম দূরত্ব অতিক্রম করবে। ধরো এই জায়গায় একটা কণা আছে, এই জায়গায় এই কণাটা এখান থেকে এখানে আসবে, সে যদি ডি দূরত্ব অতিক্রম করে, এই কোণার ভিতরে যদি একটা কণা থাকে এই দুটো কোণাও ডি দূরত্ব অতিক্রম করতে হবে। যদি কিনা এরকম হয় তাহলে সেটা হবে কি আমাদের চলন গতি, ঠিক আছে? তারপর দেখো আসে কি পর্যায়বৃত্ত গতি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। কোন গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। এই গতির বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে, ঠিক আছে? তাহলে দেখো আমরা সংজ্ঞাটাকে ভাঙাই, তাহলেই দেখো সোজা হয়ে গেছে। কোন গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে, মানে বস্তুটা অবশ্যই কি গতিশীল হতে হবে, আর তার গতিতে যদি এরকম হয় যে এটি তার গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে, ধরো আমি একটা পেন্ডুলাম আঁকলাম, ধরো এই পেন্ডুলামটাকে আমি একটুখানি বাঁকা করে ধরো এই পেন্ডুলামটাকে আমি এখানে আনলাম, এনে ছেড়ে দিলাম, তাহলে সে কি করবে? এখান থেকে একটা দূরত্ব অতিক্রম করে এখানে যাবে, সে কি বারবার এভাবে দুলতে থাকবে, সে একবার এখান থেকে এদিকে যাবে আবার এদিক থেকে এখানে আসবে। ধরো এটা হচ্ছে তার কি, এই পুরাটা হচ্ছে কি তার গতিপথ। সে তার এই পুরো গতিপথের ধরো নির্দিষ্ট একটা বিন্দু, ধরো এইটা একটা বিন্দু, এই বিন্দুটাকে সে যখন এখান থেকে গেল, হ্যাঁ, সে এখান থেকে গেল গিয়ে আবার এখানে রিটার্ন করার সময় ধরো সে এখান থেকে যাওয়ার সময় ধরো 1 সেকেন্ড টাইম লাগলো, 1 সেকেন্ড, সে এখান থেকে এখানে গেছে 1 সেকেন্ড, আবার সে এখান থেকে আবার এই বিন্দুর এখানে আসছে 0.5 সেকেন্ড, তাহলে তার টোটাল টাইম কত? 1.5 সেকেন্ড। তাহলে সে এখান থেকে এভাবে গিয়ে 1.5 সেকেন্ডে সে এখানে আসলো, ঠিক আছে? এই বিন্দুটাকে আসলো, সে সেম ভাবে এরকম বারবার এই বিন্দুটাকে 1.5 সেকেন্ড পর পর যদি কিনা অতিক্রম করতে থাকে, তাহলে এই গতিটাকে আমি কি বলবো? পর্যায়বৃত্ত গতি বলবো। বা ধরো যদি কি আমি ঘড়ির কাঁটার সংজ্ঞা দিই তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। ধরো একটা ঘড়ি আঁকি, যদি ধরো এটা আমার ঘড়ি, ঠিক আছে? ধরো এটা আমার সেকেন্ডের কাঁটা, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা। ধরো এখানে 12, তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা দেখো আমাদের যে সেকেন্ডের কাঁটাটা সে কি করবে? প্রত্যেক 60 সেকেন্ড পর পর সে 12 ঘন্টাকে 12 অতিক্রম করে না, মানে 60 সেকেন্ড হওয়ার পরেই তো সে একই দিক থেকে সে সবসময় কি এইভাবেই ঘুরে, এভাবে ঘুরে ঘুরে এই দিক থেকেই সে বারবার 12টাকে অতিক্রম করে, 12 ঘরটাকে অতিক্রম করে কতক্ষণ পর পর? 60 সেকেন্ড পর পর, মানে নির্দিষ্ট সময় পর পর সে একই দিক থেকে 60 সেকেন্ড, মানে 60 সেকেন্ড পরে মানে একই দিক থেকে 12 ঘরটাকে অতিক্রম করতেছে। এর জন্য এই গতিটাকে বলা হচ্ছে কি আমার পর্যায়বৃত্ত গতি। তাই না? এই পর্যায়বৃত্ত গতি এরকম হতে পারে, বলছে কি এই পর্যাবৃত্ত গতি কি করতে হবে? বৃত্তাকার হতে পারে, যেরকম এই যে এটা কি বৃত্তাকার, আর পেন্ডুলাম একটা হচ্ছে উপবৃত্তাকার। মানে ধরো আমি এটা ধরো আমার হাত, আমার হাতটা একটা পেন্ডুলাম, ধরো আমি হাতটাকে এখানে এনে ছেড়ে দিলাম,
এ দুলছে, ঠিক আছে। ধরো এখানে তার এই দোলন দোলন যে হচ্ছে, এই দোলনটা এটা তার পুরাটা একটা পথ, গতিপথ। তার এই গতিপথে যে কোনো একটা বিন্দু, ধরো এইটা আমার একটা বিন্দু, এই ডাস্টারটা আমার একটা বিন্দু। সে যখন দোল দোল করতেছে, ধরো এখান থেকে সে গেল, গিয়ে আবার এখানে আসলো, তাই সে এই বিন্দু থেকে এদিকে আসলো, এদিকে এসে এদিকে গেল, তারপর এই বিন্দুটাকে অতিক্রম করলো। ধরো এখানে আসতে 0.5 সেকেন্ড লাগলো, তার ওই পাশে যেতে 1 সেকেন্ড লাগলো, আবার সে এই বিন্দুটাতে আসতে 0.5 সেকেন্ড লাগলো, তার টোটাল টাইম হলো কতক্ষণ? 2 সেকেন্ড। তাহলে সে দেখা যাবে যে সে প্রত্যেকবার 2 সেকেন্ড পর পর এই বিন্দুটাকে বারবার অতিক্রম করতেছে একই দিক থেকে। সে যখন এই পাশ থেকে আসতেছে তখনই কিন্তু 2 সেকেন্ড পরে এই বিন্দুটাকে অতিক্রম করতেছে। এই গতিগুলোকে বলা হবে কি? পর্যায়বৃত্ত গতি। তাহলে এই যে পেন্ডুলামের গতি, এটা আমার কি? উপবৃত্তাকার গতি। আরেকটা কি বলতে? সরল রৈখিক গতি। যেরকম বলো পিস্টন, আমাদের বাইকের ভিতরে কি পিস্টন থাকে না? বাইকের ইঞ্জিন গুলোর ভিতরে দেখো পিস্টন থাকে, পিস্টন এইভাবে মুভ করবে, নিচে নামে। তো পিস্টনের গতিগুলো কি? এক ধরনের পর্যায়বৃত্ত গতি। কিভাবে? এই যে দেখো পিস্টন, পিস্টন কি এরকম হয়, একটা ইঞ্জিনের ভিতরে পিস্টন এরকম ভাবে থাকে। দেখো পিস্টনটা যখন নিচে আসে তখন এই জায়গায় গ্যাস বা তেল যেটাই আসুক ওইটা আসে, তারপর হয়, বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হওয়ার কারণে এখানে গ্যাস তৈরি হয়, ওই গ্যাসের কারণে পিস্টনটা উপরে ওঠে, আবার পিস্টনটা আবার নিচে নামে, আবার একটা বিস্ফোরণ হয়, আবার উপরে ওঠে। এরকম বারবার পিস্টনটা উপরে নিচে করতে থাকে। দেখো পিস্টনটা একবার উপরে উঠতেছে আবার নিচে নামতেছে। ধরো পিস্টনটা এই উপরে নিচে নামার যে ঘটনা, এটার ভিতরে ধরো এটা হচ্ছে আমার একটা বিন্দু। পিস্টনটা নিচে নামলো, উপরে উঠলো, উপরে উঠে আবার নিচে নামার সময় এই বিন্দুটাকে এদিক থেকে অতিক্রম করলো, ঠিক আছে। সে প্রথমে উপরে উঠলো, নিচে নামার সময় এই বিন্দুটাকে অতিক্রম করলো। ধরো উপরে উঠতে তার 1 সেকেন্ড লাগলো, নিচে নামতে তার 0.5 সেকেন্ড লাগলো, তাহলে তার টোটাল টাইম কত? 1.5 সেকেন্ড। তাহলে 1.5 সেকেন্ড পর পর সে কি করবে? এই বিন্দুটাকে বারবার অতিক্রম করতে থাকবে। এটাকে বলা হবে কি? পর্যাবৃত্ত গতি। একই দিক থেকে একই সময় পর পর যদি কোনো বিন্দুকে, তার গতিপথের কোনো বিন্দুকে একই দিক থেকে এবং একই সময় পর পর অতিক্রম করে, তাহলে সেই গতিকে বলা হবে কি? পর্যায়বৃত্ত গতি। এবার দেখো পর্যায়বৃত্ত গতির ভিতরে পর্যায়কাল আছে। পর্যায়কাল জিনিসটা কি? পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে সেই সময়কে পর্যায়কাল বলে। তাহলে আমি তোমাকে যে 2 সেকেন্ডের কথা বললাম, 1.5 সেকেন্ডের কথা বললাম, এগুলাকে বলা হচ্ছে কি? পর্যায়কাল। যেরকম ঘড়ির কাঁটার ভিতরে দেখো সেকেন্ডের কাঁটার পর্যায়কাল কত? 60 সেকেন্ড। তারপর আবার ঘন্টার কাঁটার পর্যায়কাল কত? 12 ঘন্টা। তারপর আবার যেই মিনিটের কাঁটা আছে, মিনিটের কাঁটার পর্যায়কাল কত? 60 মিনিট। কারণ তারা কি 60 মিনিট পর পরই 12 ঘন্টাকে অতিক্রম করতেছে। তারপর আবার সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ড পর পরই 12 ঘন্টা অতিক্রম করতেছে। আবার ঘন্টার কাঁটাটা 12 ঘন্টা পর পরই 12 ঘন্টা অতিক্রম করতেছে। তাহলে ওইগুলো কি? ওগুলো হচ্ছে তাদের পর্যায়কাল। একই দিক থেকে যেই টাইমটার জন্য, যেই টাইমটায় তারা একই দিক থেকে একটা তার গতিপথের একটা বিন্দুকে অতিক্রম করবে, যেই টাইমটায়, ওই টাইমটা হচ্ছে তার পর্যায়কাল। আচ্ছা, এরপর দেখো স্পন্দন গতি। পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় সেই পথের তার বিপরীত দিকে চলে, তবে এর গতিকে স্পন্দন বা দোলন বা কম্পন গতি বলে। তাহলে 3 ধরনের নাম আছে, খেয়াল রাখবা। স্পন্দন গতি, দোলন গতি বা কম্পন গতি, যে কোনো একটা দিতে পারে তোমাদের। তাহলে আমি যে তোমাকে পিস্টনের কথা বললাম, পিস্টনটা কি করতেছে? তার তার গতিপথে, এই ধরো পিস্টন, তার গতিপথে একটা সময় নিচে নামতেছে, বাকি অর্ধেক সময় কি করতেছে? তাই সে উপরে উঠতেছে। অর্ধেক সময় নিচে নামছে, বাকি অর্ধেক সময় উপরে উঠছে। অর্ধেক সময় নিচে নামছে, বাকি অর্ধেক সময় উপরে উঠতেছে। তাহলে সে তার গতিপথে অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যাচ্ছে। তাহলে এই গতিটাকে কি বলবো? আমি স্পন্দন গতি বলবো। বা ধরো আমি যে পেন্ডুলামের কথা বললাম, পেন্ডুলামও কি? স্পন্দন গতি হবে। কারণ ধরো পেন্ডুলামটা এদিকে যাচ্ছে আবার এদিকে আসতেছে, তাই না? তাহলে পেন্ডুলামটা কি? অর্ধেক সময় এদিকে যাচ্ছে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যাচ্ছে। তাহলে এই গতিটাকে কি বলা হবে? স্পন্দন গতি বলা হয়। স্পন্দন গতি কিন্তু এক ধরনের বিশেষ পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে। আচ্ছা চলো এবার দেখি রাশি। রাশি জিনিসটা কি?
আচ্ছা দেখো, রাশি কি? রাশি রাশি কি? এই জগতে, এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই কি রাশি। তাহলে কি রাশির সংজ্ঞা কি? এই ভৌত জগতে জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। মানে যা কিছু মাপা যাবে তাই রাশি। যেরকম ঘর, ঘর মাপা যায়, ওজন মাপা যায়, দৈর্ঘ্য মাপা যায়, প্রস্থ মাপা যায়, তাহলে এগুলো সব রাশি। টেম্পারেচার মাপা যায়, এগুলো সব কি হবে? রাশি হবে। যা তুমি মাপতে পারবে ভাইয়া তাই রাশি। রাশি আবার কয় ধরনের? দুই প্রকার। রাশি কয় প্রকার? দুই প্রকার। একটা হলো কি স্কেলার রাশি, আর একটা ভেক্টর রাশি। স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। স্কেলার রাশি কি ভাইয়া? স্কেলার রাশি শুধু মানের প্রয়োজন। মানে যে রাশি শুধু, যে রাশিকে শুধু মান দিয়ে প্রকাশ করা যায় তাকে স্কেলার রাশি বলে। আর ভেক্টর রাশি কি? যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন তাকে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি কি কি প্রয়োজন? মান ও দিক প্রয়োজন। ঠিক আছে, মানে কোন দিকে হবে এটাও প্রয়োজন এবং তার মান কত হবে সেটাও প্রয়োজন। ভেক্টর মনে রাখার একটা সহজ টেকনিক দেখো, হবে সব প্রিয়তম আসে টুটির পিতা প্রেম। দেখো, হতে ভরবেগ, এতে বেগ, অন্তঃসতে সরণ, পিতে প্রাবল্য, অতে ত্বরণ, মতে মন্দন, অতে ভরবেগ তো লিখছে না, লাগবে না, মন্দন, ভ্রামক, সরি অতে ভ্রামক, ভ্রামক, অতে ভ্রামক, টুনি তুতা প্রেম, টুনি তিতা প্রেম। আচ্ছা, তোমাদের এইটুকু মনে রাখলেই হবে, আর কিছু মনে না লাগবে। বাকি যতটুকু আছে তড়িৎ তীব্রতা বা প্রাবল্য, তড়িৎ তীব্রতা তোমাদের আচ্ছা লিখে রাখবে এখানে, তোমাদের তড়িৎ তীব্রতা। আচ্ছা, এই জিনিসটা লিখে রাখো তাহলে তোমাদের সুবিধা। তুমি যদি ভেক্টর রাশি চিনো ভাই, এই জায়গা থেকে বাইরে আর কোনো ভেক্টর রাশি, এগুলো যদি তুমি চিনো, এগুলো যদি তুমি মনে রাখতে পারো যে এগুলো ভেক্টর রাশি, বাকি সব কি স্কেলার রাশি ভাই। তাহলে ভেক্টর রাশি আমি চিনতে পারলে আমার স্কেলার রাশি বের করার কোনো প্রয়োজন আছে না? আরে ভাই, আমি শুধু ভেক্টর রাশি চিনবো, আমি স্কেলার রাশির দিকে তাকাবোই না। আমি দেখবো যে এগুলো ভেক্টর রাশি। প্রশ্নের ভিতরে কি কি আছে, যে যে এই যে আছে, এগুলোর ভিতরে তিনটা ভেক্টর রাশি, আর বাকিটা তাহলে বাকিটা জানি না, এই কবিতা কবিতা নেই, তাহলে অবশ্যই স্কেলার রাশি, তাহলে স্কেলার রাশি শেষ। এভাবে দাগাই দিয়ে আর কিছু লাগবে না। তারপর দেখো রাশি শেষ হয়ে গেল, রাশি রাশি এই জায়গায় আমাদের শেষ। তারপরে রাশির পরে আসে আমার দূরত্ব। আচ্ছা, দূরত্ব জিনিসটা কি? দেখো মজা আছে জিনিসটা, দূরত্ব আর সরণ। বাচ্চারা এই দূরত্ব সরণের ভিতরে প্যাচ লাগে। দেখো, ধরো এটা তুমি, ধরো এটা তুমি এই বিন্দুতে আছো, ঠিক আছে? এই বিন্দুতে, এই বিন্দুতে অবস্থান করতেছো। এই বিন্দু থেকে তুমি বি বিন্দুতে গেলে, আবার বি বিন্দু থেকে তুমি সি বিন্দুতে গেলে, ঠিক আছে? ধরো এ থেকে বি তে দূরত্ব হচ্ছে 5 মিটার, বি থেকে সি তে দূরত্ব 5 মিটার, ঠিক আছে? তাহলে তোমার দূরত্ব, দূরত্বকে প্রকাশ করা হয় কি দিয়ে? ডি দিয়ে।
দূরত্ব কত, এদিকে 5 এখানে 5, তাহলে 5 মিটার 5 মিটার কত হবে, 5 যোগ 5 10 মিটার, তাহলে তোমার দূরত্ব হচ্ছে 10 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে কি দূরত্ব, মানে একটা ব্যক্তি বা বস্তু যেই দিকেই যাক, যতটুকু হাঁটছে যতটুকু চলছে, কোনো নির্দিষ্ট দিকের কোনো প্রয়োজন নাই, যে দিকে মন চায় ওই দিকে যাক, সমস্যা নেই, যতটুকু হাঁটছে সেটা হচ্ছে আমার কি দূরত্ব, মোট যতটুকু হাঁটছে ওটা দূরত্ব। আর সরণের বেলায় কি হবে ভাই, তোমার স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের সরলরেখিক দূরত্বটাকে আমি কি বলবো, সরণ। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি সরলরেখিক দূরত্বটা হচ্ছে আমার কি সরণ, এটা তুমি বের করবে। এখন তোমাদের অঙ্কগুলোকে এরকম থাকবে, ধরো এরকম এ বিন্দু বি বিন্দু, এ থেকে বি তে গেলাম, বি থেকে সি তে গেলাম, এটা এদিক দিয়ে বলা যাবে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই জায়গায় 5 মিটার, এখানে 5 মিটার, আর এখান থেকে বি থেকে এ থেকে ডাইরেক্ট সি তে যদি যাই তাহলে এটা আমার হবে কি সরণ, সরণ এস। ঠিক আছে, যদি তোমাকে সরণ বের করতে বলে তুমি কিভাবে বের করবে, পিথাগোরাস অ্যাপ্লাই করে দিবে। এই কি ভূমি আর আমার কি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, আমি গতিবেগ বের করব, তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, তাহলে অতিভুজ সমান সমান কি, অতিভুজ অতিভুজ সমান সমান, অতিভুজ সমান সমান হবে আমার ভূমি স্কয়ার রুট ওভার অফ ভূমি স্কয়ার মানে 25 5 5 25 প্লাস লম্ব স্কয়ার মানে 5 5 25, তাহলে 25 যোগ 25 মানে কত হয় 50, তাহলে রুট ওভার 50 মিটার। এটা তুমি ভাগাও, রুট ওভার 25 দুগুণে 50, তাহলে 2 রুট 5 হয়, মানে এরকম রুট ওভার 2 ইনটু 25, আর 25 কে তো ভাঙানো যায় 5 5 25, তাহলে 5টা বের হয়ে আসলো আর রুট 2 থেকে গেল, তাহলে 5 রুট 2 মিটার। এরকম ভাবে আমরা সরণ বের করতে পারি। তাহলে সরণের কি, এটা নির্দিষ্ট দিক আছে, দিক আছে, অবশ্যই একটা দিক থাকতে হবে, সরণের অবশ্যই নির্দিষ্ট একটা দিক থাকতে হবে, আর বেগের কোনো দিক থাকবে না, সেই একা বেকা যেমনি হচ্ছে সেমনি যাবে। ধরো তুমি তোমার ঘর থেকে বের এলে, ধরো এটা আমার পৃথিবী, আমাদের পৃথিবী সবুজ শ্যামল পৃথিবী, আমাদের সবুজ শ্যামল পৃথিবী, ধরো এখানে তুমি ঘর থেকে বের এলে যে পুরো পৃথিবী ট্যুর দিবে, পুরো পৃথিবী ট্যুর দিয়া তোমার ঘরের ওই বেডরুমে আবার আসলা, আইসা তোমার যেই খাটের থেকে উঠছিল ওই খাটের ভিতরে গিয়ে আবার ঘুমায় পড়লো, তাহলে তোমার আলটিমেট সরণ কত হবে, এখানে আলটিমেট সরণ কত হবে 0, কারণ তুমি যে বিন্দুতে ছিলে সেই বিন্দুতে আবার ফিরে আসছো, তাহলে তোমার সরণ হবে 0, কিন্তু তোমার দূরত্ব হবে পুরো পৃথিবীর ব্যাসার্ধ, পুরো পৃথিবীর যে ইয়ে আছে পরিধি আছে, পুরো পরিধিটা হবে তোমার দূরত্ব। ঠিক আছে ভাই, দূরত্ব আর সরণ এই দুটোর ভিতরে প্যাচ লাগানো যাবে না। তাহলে এবার দেখো, যদি কিনা দূরত্ব আর সরণটা বুঝো, তাহলে বেগ আর দ্রুতি বুঝতে কোনো সমস্যা হবে না। আচ্ছা দেখো, দ্রুতি দ্রুতি জিনিসটা কি এবার দেখো, দ্রুতি আর বেগ, দ্রুতির সাথে কার মিল আছে, দূরত্ব। তাহলে দূরত্ব, কোনো বস্তু সময়ের সাথে কোনো বস্তুর যে কোনো নির্দিষ্ট দিক থাকবে না, নির্দিষ্ট দিক লাগবে না, সময়ের সাথে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনকে বলা হবে কি দ্রুতি, বা সময়ের সাথে সাথে কোনো বস্তুর দূরত্বের হারকে দ্রুতি বলে। মানে দ্রুতির ক্ষেত্রে আমার কোনো দিকের প্রয়োজন নাই, হ্যাঁ, দ্রুতি যখন বের করব, দ্রুতি সমান সমান হবে দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়। ঠিক আছে, ধরো আমি এই বিন্দু থেকে হাঁটা শুরু করলাম, 5 মিটার গেলাম, আবার এই বিন্দু থেকে বি বিন্দু গেলাম, বি বিন্দু থেকে সি বিন্দুতে গেলাম, সি থেকে আবার ডি তে গেলাম, তাহলে এই জায়গায় বি থেকে সি তে ধরো 2 মিটার আর সি থেকে ডি তে 7 মিটার, তাহলে মোট দূরত্ব কত হলো, ডি সমান সমান কত হলো 5 যোগ 2 প্লাস 7, তাহলে 5 যোগ 7 7 দুগুণে 14, তাহলে 14 মিটার।
মোট দূরত্ব হচ্ছে 14 মিটার, ঠিক আছে। আর এই পুরোটুকু যাইতে আমার ধরো 5 মিনিট সময় লাগছে, 5 মিনিট। তাহলে 5 মিনিটকে ভাঙাও, 5 গুণ 60 মানে 5 6 30, মানে 300 সেকেন্ড, মানে 300 সেকেন্ড টাইম লাগছে। তাহলে আমার এখানে দ্রুতি কত হবে, দূরত্ব বাই সময়, আর দূরত্ব কত 14, 14 বাই 300। এটার ভিতরে যা পাবা ওইটা হবে দ্রুতি। একক কি হবে, মিটার পার সেকেন্ড, কারণ 14 এটা কি দূরত্বের একক কি মিটার, আর সময়ের একক কি সেকেন্ড, আর সেকেন্ড যেহেতু নিচে আছে উপরে গেলে ইনভার্স 1 দিতে হবে। এবার যদি তুমি দেখো বেগের খেলা, বেগের খেলা যদি দেখো, আমি বেগ কি, বেগের অবশ্যই একটা নির্দিষ্ট দিক থাকতে হবে। সময়ের সাথে কোনো বস্তু সরণের পরিবর্তনের হারকে বলা হবে কি দ্রুতি, ঠিক আছে, সরি, সরণের হারকে বলা হবে কি বেগ। তাহলে দ্রুতি জিনিসটা যদি বুঝো, এবার বেগটা বুঝতে পারলেই কাম খতম। দেখ বেগ সময়ের সাথে কোন বস্তুর সরণের হারকে বেগ বলে। বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, তাহলে ভি সমান সমান এস বাই টি। সরণের হার, হার মানে কি ভাই, হার মানে সময় দ্বারা ভাগ। সরণ কত এস, এটা হচ্ছে সরণ, আর এটা টি হচ্ছে কি আমার সময়। তাহলে ধরো আমি এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলাম, বি থেকে আবার সি তে আসি, ঠিক আছে, এটা 5, এটাও 5, এটা হবে কত 5√2 মিটার। তাহলে আমি সবকটা মান পেলাম। তাহলে আমার এ থেকে বি তে গেলাম, বি থেকে সি তে গেলাম, ধরো আমার যাইতে সময় লাগলো 2 মিনিট, 2 মিনিট। তাহলে 2 মিনিট মানে 2 * 60 120 সেকেন্ড। তাহলে এটা আমার কি সময়। তাহলে আমি যেখানে বেগ বের করতে চাই, বেগের জন্য আমার অবশ্যই কোনটা ইউজ করতে হবে, সরণ ইউজ করতে হবে। একটা নির্দিষ্ট দিক থাকবে, দিক এ থেকে সি এর দিক, অবশ্যই একটা নির্দিষ্ট দিক থাকবে। তাহলে সরণ সমান সমান কত পাইছি, 5√2 ডিভাইডেড বাই 120। এটার একক কি মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। বেগ জিনিসটা কি, একটা নির্দিষ্ট দিকে যাবে, নির্দিষ্ট দিকে সরণের পরিবর্তনের হারকে আমরা কি বলবো, বেগ। আর দ্রুতি কি, দূরত্ব, কোনো নির্দিষ্ট দিক থাকবে না, দূরত্বের ক্ষেত্রে। সরণের ক্ষেত্রে নির্দিষ্ট দিক থাকবে। এরপরে ত্বরণ জিনিসটা, ত্বরণ হচ্ছে আবার বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। কোনো বস্তুর বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এখন হার, ভাই তুমি যে জায়গায় হার কথাটা শুনবা ওই জায়গায় সময় দিয়ে ভাগ করো, কোনো কথা নেই, চোখ বন্ধ করে সময় দিয়ে ভাগ করো। তাহলে ত্বরণ কি, কোন বস্তুর বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ত্বরণকে আমরা a দ্বারা প্রকাশ করি। ত্বরণ a সমান সময় বেগ পরিবর্তনের হার। তাহলে v কে, বেগকে আমরা কি দ্বারা ভাগ করব, t দ্বারা ভাগ করব। আর বেগের একক কি ছিল, মিটার পার সেকেন্ড ছিল, আর সময়ের একক কি আবার সেকেন্ড। তাহলে এখানে কি হবে, একক কি হবে, মিটার পার সেকেন্ড স্কয়ার। একটা এই সেকেন্ডটা যদি উপরে যায় আর একটা ইনভার্স 1 বাড়বে, তাহলে ইনভার্স 1 আর ইনভার্স 1 হবে কি ইনভার্স 2। তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তাহলে ত্বরণ জিনিসটা কি, কোনো বস্তু বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ধরো একটা বস্তু, সে এই বিন্দুতে তার বেগ ছিল u, আদি বেগ ছিল ধরো 5 মিটার পার সেকেন্ড। সে এই u বিন্দু থেকে ধরো এই বিন্দুতে তার বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। ধরো a থেকে সে b তে গেল,
এখানে তার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর তার এই বেগ পরিবর্তনের সময় ধরো 1 সেকেন্ড। 1 সেকেন্ড, ধরো 1 সেকেন্ডে সে এতটুকু দূর, আচ্ছা 1 সেকেন্ড না 2 সেকেন্ড, 2 সেকেন্ড ধরো, 2 সেকেন্ডে সে তার বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড বানাচ্ছে, ঠিক আছে? মার্কারটা বুঝতে লাগতেছে। আচ্ছা দেখো তাহলে তার ত্বরণ কত হবে? ত্বরণ a সমান সমান কি v বাই t। তার বেগ কত? বেগ পরিবর্তনশীল, মানে যেতটুকু বেগ পরিবর্তন হবে ওইটা হচ্ছে v। তাহলে তার বেগ কত পরিবর্তন হবে? 10 থেকে 5 থেকে 10 হলো, তাহলে পরিবর্তন হচ্ছে কত? 5। তাহলে এই 5 বাই t হচ্ছে কত? 2। তাহলে 5 বাই 2 মানে 2.5 মিটার পার সেকেন্ড। তার বেগ তার ত্বরণ হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে সে 1 সেকেন্ডে, মানে প্রতি সেকেন্ডে সে কি করতেছে? 2.5 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি করতেছে। এটা হচ্ছে তার ত্বরণ। আরো সহজ করে যদি বোঝানো যায় তাহলে আচ্ছা ত্বরণের এক্সাক্ট ইয়াটা লিখে দিই। হ্যাঁ, ভি না, এটা ভি হচ্ছে কি পরিবর্তিত বেগ, মানে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন, যেটা ডেল ভি দিয়েও লেখা হয় অনেক সময়, ডেল ভি। ঠিক আছে, তাহলে ত্বরণকে আমরা কি লিখতে হবে? ত্বরণ a সমান সমান আদি বেগ u মাইনাস শেষ বেগ v ডিভাইডেড বাই t। তাহলে u হচ্ছে কি আদি বেগ, v হচ্ছে কি শেষ বেগ। তাহলে আদি বেগ বিয়োগ শেষ বেগ ডিভাইডেড বাই t। সরি উল্টা লিখলাম, মাথা নষ্ট হয়ে গেছে। v মাইনাস u, মানে শেষ বেগ তো অবশ্যই বড় হবে তাই না, আদি বেগ ছোট হবে। তাহলে সেটা ক্ষেত্রে v মাইনাস u বাই t, মানে শেষ বেগ থেকে আমি আদি বেগটা বিয়োগ দিয়ে দিব, তাহলে আমি বেগের পরিবর্তন পাবো, কতটুকু বেগের পরিবর্তন হচ্ছে। দুইটাকে আমি যদি সময় দ্বারা ভাগ করি তাহলে আমি ত্বরণ a পেয়ে যাব। আশা করি বুঝতে পারছো। এবার দেখো গতির সমীকরণ, গতির কয়েক রকম সমীকরণ আছে। চলো ভাই এবার চলো দেখে নিই আমরা গতির সমীকরণ। কি গতির সমীকরণ? ভাই গতির সমীকরণ অনেকগুলো আছে, চলো একটা একটা করে দেখি। এক নাম্বার is equal to vt, যখন সমবেগ হবে, ঠিক আছে, সমবেগ হবে। এটা মনে রাখো ভাই, অনেক সময় বাচ্চারা এটা এই ভুল করে ভাই, সরল জিজ্ঞাসা করলে তারা এটা দিয়ে বের করে বোঝাবে। ভাই সমবেগের ক্ষেত্রে এটা যখন বেগ পরিবর্তন হবে না, বেগ সেম থাকবে। মানে ধরো আমি একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তার বেগ 5 এর থেকে বেশি উপরে উঠতেছে না নিচে নামতেছে না, মানে 5ই আছে, তার ত্বরণ হবে 0। ওই ক্ষেত্রে হবে সমবেগ, ঠিক আছে। ওই সমবেগের ক্ষেত্রে আমি এই সূত্র ইউজ করব, ঠিক আছে। তারপর 2 নাম্বার s is equal to ut plus half a t square। s is equal to ut plus half a t square। তোমার কাছে আদি বেগ দেওয়া থাকবে, ত্বরণ দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে না আমার কাছে? ব্যয় দেওয়া থাকবে না শেষ বেগ। ভীষণ আমি সরণটা এভাবে বের করব, আর পাশে লিখে দিচ্ছি s হচ্ছে সরণ, u আদি বেগ, v শেষ বেগ, a ত্বরণ, t হচ্ছে সময়। ভাই এগুলো মুখস্থ করে ফেলবেন, নাহলে আপনার সূত্রটি চেক করবেন, এগুলো মুখস্থ করে রাখবেন। তারপরে 3 নম্বরে s is equal to u plus v divided by 2 into t। এটা ইউজ করবেন না, হাফ পায় ধরতেছি, এটা ইউজ করবেন না। যখন একেবারে ফাইসা যাবেন, কোন সূত্র মিলতেছে না, তখন এটা ইউজ করবেন। যখন ত্বরণ দেওয়া থাকবে না, ঠিক আছে, ত্বরণ দেওয়া থাকবে, ত্বরণ
থাকবে না। এটা কখন ইউজ করবেন? যখন ত্বরণ দেওয়া থাকবে না। এটা কিন্তু এক্সাক্ট মান আসে না, তাও এটা পোলাপাইন ইউজ করে যখন কিনা ত্বরণ দেওয়া থাকবে না, তখন এটা ইউজ করবে। 4 নাম্বার ভি স্কয়ার সমান সমান শেষ বের ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as ভি কি শেষ বেগ, ইউ আদিবেগ, এ ত্বরণ, এস হচ্ছে সরণ। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এরপরে তম সেকেন্ডের সূত্র ভাই, তম সেকেন্ডের সূত্র 5 নাম্বার s is equal to u plus half a into 2t minus 1। ঠিক আছে, আপনাকে বলে দিবে যে পঞ্চমতম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত। পঞ্চমতম সেকেন্ড, 4তম সেকেন্ড, 3তম সেকেন্ড, যখন তম ওয়ার্ডটা পাবেন তখন এই সূত্র বসাবেন। যখন তম ওয়ার্ডটা পাবেন তখন এই সূত্র বসাবেন, t এর জায়গায় তম সেকেন্ডটা বসাবেন। ধরেন আমার 3তম সেকেন্ড, তাহলে t এর জায়গায় আমি 3 বসাই দিব। 3 গুণন 6, 6 থেকে 1 গেলে 5। এরপর বাকি সব মান বসাবো, আদিবেগ বসাবো, ত্বরণ বসাবো, যেটা পাবো এটা সরল। ঠিক আছে, অন্য কোনো সূত্র দিয়ে কিন্তু এটা বের হবে না। কারণ যখন তম শব্দটা থাকবে তখন এই সূত্রটাই ইউজ করতে হবে, আর কোনো সূত্র ইউজ করা যাবে না না না। দেখ এবার 6 নাম্বার ভি সমান সমান s বাই t। ঠিক আছে, সরণের পরিবর্তনের হারকে কি বলে? বেগ বলে। তারপরে ধরেন আর ত্বরণেরটা লিখে দিই, ত্বরণ a সমান সমান v মাইনাস u বাই t। এখন দেখতে ত্বরণ, এটা কি ত্বরণ? ত্বরণ পর সবসময় কি আসবে? পজিটিভ মান আসবে। আর যখন দেখবা নেগেটিভ মান আসতেছে তখন সেটা হবে কি? মন্দন। ঠিক আছে, মন্দন মানে হচ্ছে আমার বেগ কমতেছে, মানে আমার শেষ বেগ হবে কি আদিবেগ থেকে কম। মানে ধরো কোনো গাড়ি, ধরো প্রথমে একটা গাড়ি, এখানে ধরো একটা গাড়ি ছিল, সে 10 মিটার পার সেকেন্ডে ছিল। 10 মিটার পার সেকেন্ড থেকে হইছে এখানে আসছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে তার এটা কি শেষ বেগ আর এটা আদিবেগ। তাহলে এই জায়গায় যদি আমি ত্বরণ বের করি, শেষ বেগ দিয়ে আদিবেগ, তাহলে 5 থেকে আমার 10 বিয়োগ করতে হবে। আর ধরো এখানে 2 সেকেন্ড সময় লাগছে, তাহলে সময় হচ্ছে 2। তাহলে তার কত হবে? -5/2, -2.5। এটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে কেমন? মন্দন। মন্দন সব সময় নেগেটিভ আসবে, মন্দন সব সময় নেগেটিভ আসবে, মন্দন কখনো পজিটিভ আসতে পারে না। এই নেগেটিভ মানেই হচ্ছে মন্দন। তুমি যদি নেগেটিভ মাইনাস মানে যে মাইনাসটা যদি তুমি লেখো, তাহলে এটাকে আমি ত্বরণ বলতে হবে, ঋণাত্মক ত্বরণ বলতে হবে। ঠিক আছে, আর যদি তুমি মাইনাসটাকে উঠায় দাও তাহলে তুমি মন্দন বইলা, যদি মন্দন বলো তাহলে মাইনাসটাকে উঠায় দিতে হবে, বাস। তাহলে এগুলো হচ্ছে আমার মোট গতির সব সমীকরণ। এখন দেখো আমার যখন মন্দন হবে, এই সবকটা সমীকরণ তো ত্বরণের জন্য, যে জায়গায় এ আছে ওই জায়গায় প্লাস মাইনাস লাগান, প্লাস মাইনাস প্লাস মাইনাস, যে জায়গায় এ পাবেন সেখানে প্লাস মাইনাস দিবেন। কেন ভাই? যদি মন্দন হয় তাহলে মাইনাস হবে, যদি মন্দন হয় তাহলে মাইনাস হবে, যদি মন্দন হয় তাহলে মাইনাস হবে। যদি মন্দন হয় তাহলে এখানে মাইনাস, যদি মন্দন হয় এখানে মাইনাস, যদি মন্দন হয় এখানে মাইনাস। মানে যেখানে এ থাকবে সেখানে যদি মন্দন ঘটতে পারে, যদি মন্দন হয় তাহলে আমি মাঝখানে মাইনাস বসাই দেব, প্লাস। এখন যদি তুমি এখন প্লাসও বসাও, তাহলে মন্দনের ঋণাত্মক মানটাকে এখানে বসাতে হবে। তাহলে মন্দনের ঋণাত্মক মানটা যদি এখানে বসে, তাহলে প্লাস মাইনাস আবার কি হবে? মাইনাসই তো হবে, সেম, সমস্যা নেই। আচ্ছা, এই কথা মনে রাখবেন, আর কিছু লাগবে না, আপনাদের রেগুলারতেই কভার হয়েছে। আচ্ছা, পরে দেখো পরন্ত বস্তু, পরন্ত বস্তু তিনটা সূত্র আছে। প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র। প্রথম সূত্র কি? স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে পরন্ত সকল বস্তু সমান সহায় সমান পথ অতিক্রম করে। ঠিক আছে ভাই, আপনারা আমাকে পাগল বলতে পারেন যে ভাই কি আপনার মাথার উপরে একটা ডাব ফালাইলাম আর একটা পালক ফালাইলাম, কোনটা আগে করবো ভাই? আপনার মাথায় ডাব আগে করবো না রে ভাই, এগুলো সব হচ্ছে কি ভ্যাকিউম অবস্থায়। মানে একটা রুম থেকে সকল বায়ু সরায় নেওয়া হবে, বায়ুর বাধা থাকবে না। যখন বায়ুর কোনো বাধা থাকবে না তখন এই তিনটা সূত্র মেইনটেইন হবে। মানে স্থির অবস্থান মানে
কোন একটা অবস্থায় তারা দুজনেই স্থির থাকবে, দুটো বস্তু স্থির থাকবে ও একই উচ্চতা থাকবে, মানে একই মাটি থেকে একই উচ্চতায় থাকবে দুটো বস্তু। পরন্তু সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, মানে যদি ছেড়ে দেই দুইজন একসাথেই করবে, যখন নিচে পড়বে যে গ্র্যাভিটির কারণে কি দুইটা বস্তু নিচে পড়বে একই সময়ে সেম দূরত্ব অতিক্রম করবে, তারা একই সময়ে নিচে পড়বে। মনে করেন একটা পালক আর একটা লোহার বাটখারা ধরুন একসাথে ছেড়ে দিলাম, দেখা যাবে দুইটা বস্তু একই সময়ে নিচে মাটিতে পড়তেছে। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি, স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, মানে একটা সময় পর পর সে কি একটা বেগ পাবে না। ধরুন এই বস্তুটাকে আমি ছেড়ে দিচ্ছি, সে নিচে নামার সময় একটা বেগ প্রাপ্ত হচ্ছে না অভিকর্ষ ত্বরণের কারণে, ভাই যেখানে জি আছে সেখানে বেগ বাড়বে, তার বেগ কি উপর থেকে নিচে নামার সময় বাড়তেছে, ওই বেগটা প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, মানে যত সময় বাড়বে বেগ তত বাড়বে, যত সময় বাড়বে মানে উপর থেকে নিচে পড়ার সময় যত সময় বাড়তে থাকবে তার বেগটাও তত বাড়তে থাকবে, এটাই বলছে। তারপর তৃতীয় সূত্র কি, স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, মানে যে দূরত্ব অতিক্রম করে মানে যে উচ্চতাটা, উচ্চতা ধরো এই বস্তুটা এখান থেকে ছেড়ে দিলাম, সে নিচে নামবে, সে একটা দূরত্ব অতিক্রম করছে না, h দূরত্ব উচ্চতা অতিক্রম করছে, এই উচ্চতাটা হবে তার সময়ের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। মানে ধরো যদি আমার এখানে একটা বস্তু থাকে, ধরো এই বস্তুটা এখান থেকে এখানে আসছে ভ্যাকুয়াম অবস্থায়, কিন্তু ভ্যাকুয়াম অবস্থায় ধরো এটা হচ্ছে আমার h দূরত্ব অতিক্রম করছে কতক্ষণে t সময়, তাহলে এটা কিন্তু সম্পর্ক হবে হচ্ছে h সমানুপাতিক t স্কয়ার, ঠিক আছে। আর যদি এটার সাথে t এর সাথে যদি আমি বেগের একটা করি, ধরো এখান থেকে বস্তুটা এখানে আনার পরে আমার বেগ হচ্ছে আর নিচে নামতেছে তার বেগ হচ্ছে a বিন্দুতে, তার বেগ হচ্ছে v, তাহলে বেগের সাথে সময় সম্পর্ক হচ্ছে v is সমানুপাতিক t, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তারপর দেখো যে সূত্রগুলো আছে, গতির সমীকরণ তো শিখাইলাম তাই না ভাই, ভাই গতির সমীকরণের ভিতরে এই পরন্ত বস্তু সমীকরণ এক, কোনো চেঞ্জ নেই, শুধু চেঞ্জটা কি ভাই, যেখানে a আছে ওখানে হবে h, ঠিক আছে, যেখানে a আছে ওখানে হবে g, মানে এখানে এটা হচ্ছে কি শুধু ত্বরণ, আর এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে। এটা a হয়ে যাবে কি g, তারপর s সরণ হয়ে যাবে h, দূরত্ব সরণ হয়ে যাবে কি h, দূরত্ব বা এটা হলো আমরা বলবো উচ্চতা। যেমন ধরেন আমরা কি লিখছিলাম, s is equal to ut plus half at স্কয়ার লিখছিলাম না, এটাকে আমরা লিখব এভাবে h is equal to ut plus half g t স্কয়ার, ঠিক আছে, এভাবে লিখব। এখন কখন প্লাস হবে ভাই, যখন কিনা অভিকর্ষ ত্বরণের দিকে মানে বস্তুটা উপর থেকে নিচে পড়তেছে, আর যখন বস্তুটা নিচ থেকে উপরে মারবো তখন কি সেটা অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে হবে, তাহলে তখন এই জি এর মানটা কি হবে নেগেটিভ হবে, আশা করি বুঝতে পারছো। তারপর ধরো আরেকটা কি আছে, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2a s না, এটাকে আমরা লিখব v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gh, জি যদি উপর দিকে হয় তাহলে নেগেটিভ, আর যদি নিচের দিকে হয় মানে উপর থেকে নিচে পড়ে তাহলে পজিটিভ হবে, আর যদি নিচ থেকে উপর দিকে মারি তাহলে হবে কি নেগেটিভ, মানে বস্তুটাকে যদি উপর দিকে মারি তাহলে তার কি হবে বেগ চেঞ্জ হবে, সে অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে যাচ্ছে, তাহলে তার বেগটা আস্তে আস্তে কমতে থাকবে, তার কারণে মাইনাস। তারপরে আর কি সূত্র আছে, আর v সমান u প্লাস gt, ঠিক আছে, v সমান u প্লাস gt, এটাতে আমরা কি u প্লাস at, এটা সূত্রটা লিখছিলাম শেষ বেগ নির্ণয় সূত্র, v সমান u প্লাস at, এটাকে আমরা লিখতে পারবো v সমান u প্লাস
এর জায়গায় হবে কি জি, জি টু জি কি প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, যদি কিনা উপর দিকে নিক্ষেপ করি তাহলে মাইনাস, আর যদি উপর থেকে নিচে পড়ে তাহলে প্লাস। তারপরে আরেকটা সূত্র শিখছিলাম s u plus v divided by 2 into t, বলছিলাম এটা ব্যবহার করতে না, যদি কিনা একেবারে ফাইসা যান তখন এটা ব্যবহার করতে, ত্বরণ দেওয়া থাকবে না, যদি ত্বরণ না দেওয়া থাকে তখন এটা ইউজ করবে। তাহলে এখানে যদি তাহলে s এর জায়গা হবে h, h is equal to u plus v divided by 2 into t, ঠিক আছে ভাই? তাহলে এই কয়টা সমীকরণ মনে রাখেন, আর পরে যা লাগবে এগুলো ইনশাআল্লাহ বাকি অঙ্ক ক্লাস মানে যে সলিউশন করাবো, আবার যে বোর্ড কোশ্চেন যে সলিউশন আছে বোর্ড কোশ্চেন সলিউশনের জন্য আলাদা একটা ক্লাস করবো আশা করি, কারণ এই ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো ওই ক্লাসে আমি আবার যদি কোনো সূত্র লাগে তাহলে আমি ওই ক্লাসে অ্যাড করে দেবো। তো আজকের জন্য এটুকুই, সবাইকে আসসালামু আলাইকুম, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা, বাই বাই।